তোর ফোন বাজে। বাজুক, পরে কথা বলবো। আরে নাইরার ফোন তো। নাইরার ফোন তো এখন আমাকে কি করতে হবে? হানি সিং হয়ে লুঙ্গি ডান্স করতে হবে? আজীব, ও না তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড হোক আর গার্লফ্রেন্ডের আব্বা হোক, গেমসের সময় কাউরে চিনি না। তোর ইম্পর্টেন্ট কিছু তো হতে পারে। ধুর, কেমন আছো, কি করছো, খাইছো, ঘুমাইছো, এগুলার অ্যান্সার দিতে দিতে আই অ্যাম বোর্ড। যাই বলিস, নাইরা কিন্তু অনেক ভালো মেয়ে, তোর প্রতি অনেক কেয়ারিং। দেখ কল করেই যাচ্ছে। আচ্ছা বাদ দে তো সামি। আনান আর নাইরার আজকের 1 বছর রিলেশনশিপ। নাইরা আনানের প্রতি খুব কেয়ারফুল, এক মুহূর্ত চোখের আড়াল হলে অস্থির হয়ে যায়। আর আনান টোটালি কেয়ারলেস নাইরার প্রতি শুরু থেকে। তাও যেন কিভাবে ওদের রিলেশনটা হয়ে গিয়েছিল। অবশ্য নাইরারই আগ্রহ ছিল বেশি। হ্যালো আনান, কোথায় তুমি? মঙ্গল গ্রহে। আচ্ছা, তোমার কাছে কি আমাকে মানুষ বলে মনে হয় না? মনে না হওয়ার কি কোনো কারণ আছে? তোমাকে কখনোই ফোন দিয়ে প্রথমবারে পাওয়া যায় না। সেই 2 ঘন্টা ধরে ফোন করে যাচ্ছি। এখন গিয়ে মহারাজের সময় হয়েছে ফোন ধরার। আমি তো এমনই। আচ্ছা বাদ দাও, নাস্তা করেছো? না। কি, 11:30 বাজে, তুমি এখনো নাস্তা করনি? যাও এক্ষুনি কিছু খেয়ে নাও। আচ্ছা, তোমার কি আর কোনো কাজ নেই সারাদিন আমার খবর নেওয়া ছাড়া? না, নাই, তুমি তো আমার সবকিছু। আচ্ছা শোনো, বিকেলে এমএফসি তে চলে আসবা, আমি ওয়েট করব। তুমি চলে আসতে বললেই হলো, আমার কাজ আছে, যেতে পারবো না। এই, তোমার আবার কিসের কাজ? একদম কথা বলবা না। আসতে বলেছি, আসবা, দ্যাটস ইট। পারবো না। না পারলে তোমার ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। কি দজ্জাল মেয়ে রে। দজ্জাল বউ তোমার। আচ্ছা রাখছি এখন। এই, জাস্ট টাইমে চলে আসবা, লেট যেন না হয়। ওকে, দেখি। আনান যতই অবহেলা করুক, নাইরার ভালোবাসায় কখনো কোনো কমতি হয় না। কিন্তু ইদানিং আনানের অবহেলার মাত্রাটা বেড়েই চলেছে নাইরার প্রতি। বিকেলে নাইরা ঠিকই এসে বসে আছে, প্রায় 1 ঘন্টা হতে চলল, কিন্তু আনানের আসার কোনো নাম নেই। এদিকে নাইরা তো আনানকে ফোন করেই যাচ্ছে, কিন্তু ফোন পিক হচ্ছে না। নাইরার ভীষণ কান্না পাচ্ছে। আনান এমন কেন? আর কতটা ভালোবাসলে ও আমাকে এমনভাবে নেগলেন্সি করবে না? সেদিন সন্ধ্যা পর্যন্ত আনানের জন্য ওয়েট করে নাইরা, কিন্তু আনান আর আসেনি, ফোনও পিক করেনি। নাইরা খুব কষ্ট পেয়ে চলে যায়। রাগ করে 2 দিন আনানের সাথে কোনো যোগাযোগ রাখেনি, এতে আনানের কোনো ফিলিংস নেই। 2 দিন পর নাইরা ভার্সিটিতে যাওয়ার পথে আনানের সাথে দেখা। কি ব্যাপার নাইরা, কই তুমি? তোমার ফোন আনরিচেবল কেন? এমনি ভালো লাগছিল না তাই। ওকে, আচ্ছা একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া করো। রিয়েলি? কিসের ইন্টারভিউ? ডাচ বাংলা ব্যাংকে। ওয়াও, আচ্ছা ভালোভাবে প্রিপারেশন নিয়েছো তো? এই জন্যই তোমাকে কিছু বলতে চাই না, সব ব্যাপার নিয়ে হাইপার হয়ে যাও। ওকে, অল দ্য বেস্ট। আর ইন্টারভিউ শেষ হলে আমাকে ফোন দিবা, আমি টেনশনে থাকবো কিন্তু। ওকে, বাই। নাইরা মনে মনে ভীষণ খুশি হয়। ও ভেবেছিল আনান হয়তো ওকে নিয়ে একদমই ভাবে না, কিন্তু এখন দেখছে আনান ঠিকই ওর কথা মতোই ইন্টারভিউ দিতে যাচ্ছে। আনান বিবিএ কমপ্লিট করেছে অনেক আগে, কিন্তু কিছুই করতো না। বাউন্ডলের মতো বাবার হোটেলে খেত আর বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি, আড্ডা, মাস্তি, এসবই তার দিন যেত। কিন্তু নাইরা চাইতো ও কিছু একটা করুক, তাই সব সময় বলতো, কিন্তু আনান গুরুত্ব দেয়নি কখনো। তাই আজকে নাইরা অনেক খুশি, সেদিনের কষ্টটাও এক নিমেষে ভুলে গেছে। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আনন্দ এখনও ফোন দিচ্ছে না। না, আর ওয়েট করা যাচ্ছে না। নাইরাই কল দেয় আনানকে। 6-7 বার রিং হওয়ার পর রিসিভ হলো। হ্যালো, হ্যাঁ নাইরা বলো। আনান, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? তোমার না ফোন দেওয়ার কথা ছিল, কিছুই তো জানালে না। আমি তো টেনশনে মরে যাচ্ছি। আশ্চর্য, এখানে তোমাকে জানানোর কি আছে? ইন্টারভিউ ভালো হয়েছে, রেজাল্ট আসলে তো জানবেই, তাই না? তাই বলে তুমি আমাকে জানানোর একবার প্রয়োজন মনে করলে না? না, করিনি, কারণ তুমি দিনের মধ্যে 50 বার তো ফোন করোই, তখন না হয় বলে দিতাম। আনান, তুমি এমন কেন? আমার ইমোশন আর টেনশনের কোনো দামই নেই তোমার কাছে? এবার তুমি এসব আজাইরা টেনশন করা বন্ধ করো, এগুলা পেইন লাগে আমার। আই অ্যাম সাফোকেটেড। আমার ভালোবাসাকে তোমার আজাইরা মনে হয়? আমি খুব কষ্ট পাচ্ছি আনান। দেখো, এসব ন্যাকা কান্না কাঁদবা না, ডিসগাস্টিং। এটা বলেই ফোন কেটে দিল আনান। এদিকে নাইরা যেন পুরো পৃথিবী অন্ধকার হয়ে এলো, বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছে।
যেটা কখনো ভাবেনি সেটাই হয়েছে। কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যায় নায়রা। যখন সেন্স ফেরে তখন ওর গায়ে প্রচণ্ড জ্বর। মা মাথায় পানি দিচ্ছিল। জ্বরের ঘোরে আনান বলে চিৎকার করে ওঠে নায়রা। ওর বাবা মা সব কিছু জানতো ওদের ব্যাপারে। আনান ছেলে হিসেবে ভালো হওয়াতে বাধা দেয়নি কখনো। মেয়েটার কি হলো? জ্বরটা ভালো হোক তারপর জিজ্ঞেস করা যাবে। মেয়েটাকে কিছুদিনের জন্য বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া দরকার। আচ্ছা, ওকে আগে সুস্থ হতে দাও। নায়রা সুস্থ হয়ে বাবা মাকে সব কিছু জানায়। নায়রা সম্মতিতেই ওকে ওর খালামণির বাসায় কক্সবাজারে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে আজ প্রায় 10 দিনের মতো হতে চলল। নায়রার কোনো খোঁজ নেই। আনান এবার একটু একটু মিস করতে থাকলো নায়রাকে। কী ব্যাপার, নায়রার কি হলো? যে মেয়ে কিছুক্ষণ পরপর ফোন করতো, দেখা করার জন্য প্রতিদিন জিদ করতো, সে আজকে এতদিন একটা ফোন পর্যন্ত করলো না। আসলে আমার একবার খোঁজ নেওয়া উচিত ছিল। ওই দিন আমি অনেক বেশি বলে ফেলেছিলাম। ওর জন্যই তো আমার জবটা হয়েছে। ও শুনলে অনেক খুশি হবে। না, আমি ওকে ফোন করি। পাগলিটার এত অভিমান আগে কখনো বুঝতে দেয়নি। এতক্ষণ নিজের সাথে কথা বলে ফোন দেয় নায়রাকে, কিন্তু নায়রার ফোন আনরিচেবল। একটু পরপর কল দিচ্ছি, কিন্তু ফোন অফ। এবার শুরু হলো আনানের টেনশন। নায়রাকে ফোনে না পেয়ে ওর বাসায় গেল। বাসায়ও তালা দেয়া। কি করবে এখন? নায়রার সব বান্ধবীকে ফোন করেও নায়রার কোনো খোঁজ পাওয়া যায়নি। আনান তো এবার বেশ বড় মাপের একটা শক খায়। এখন বুঝতে পারছে নায়রা কতটা কষ্ট পেত যখন বারবার ফোন করেও আনানকে পেত না। নায়রা এরকম ডিসকানেক্ট হয়ে যাবে এটা কল্পনাই করা যায় না। নিজের উপর খুব রাগ হচ্ছে আনানের। আমি এমন কেন করলাম? পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেও নায়রার কোনো খোঁজ মিলল না। প্রতিটা মুহূর্তে নায়রার কেয়ারিংগুলোকে মিস করছে আনান। আজ বুঝতে পারছে কতটা অবহেলা করেছিল নায়রাকে। গত 3টা মাস থেকে পাগলের মতো খুঁজছে নায়রাকে, কিন্তু বারবারই হতাশ হতে হলো। আনান পুরোপুরি ভেঙে পড়েছে। ওর এই অবস্থা থেকে ফ্রেন্ডরা মিলে প্ল্যান করে লং ড্রাইভে চলে যাবে কক্সবাজার। সবাই খুব মজা করছিল, কিন্তু আনান কিছুতেই আর নিজেকে মেলে ধরতে পারছে না। আনমনা হয়ে বিচ পাড়ে বসেছিল। ঠিক সেই মুহূর্তে নায়রাও ক্রস করছিল। এই সিচুয়েশনে নিজেকে কন্ট্রোল করা কারো পক্ষে সম্ভব না। আনানও পারেনি। নায়রাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকলো। নায়রাও কেঁদে ফেললো। আনান, যেতে দাও আমাকে। না, কোথাও যেতে দিব না। তুমি বললেই হলো। আমি যাব এখন। আর একবার যাওয়ার কথা বলবা তো খুন করে ফেলবো। গত 3টা মাস থেকে তোমাকে পাগলের মতো খুঁজেছি। কেন এমন করলে আমার সাথে তুমি? তুমি তো আমাকে তোমার লাইফ থেকে চলে যেতে বলেছো। আমি ডিসকাস্টিং হয়ে তোমার লাইফে ইন্টারফেয়ার করতে চাই না। ভুল করেছিলাম, জীবনে সবচাইতে বড় ভুল করেছিলাম। তোমাকে হারানোর পর বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। আমাকে মাফ করে দাও প্লিজ। এখন থেকে তুমি যা বলবে তাই করব। আমি প্রমিস। চলো এখনই বিয়ে করব। না, তোমাকে বিয়ে করতে আমার বয়ে গেছে। একদম চুপ। এভাবেই চলতে থাকে ঝগড়া, খুনসুটি, অতঃপর ভালোবাসা। দুজনের একটাই স্বপ্ন, মন কারিগর চলো বাঁধিঘর, জীবন যেখানে মানা। মন কারিগর চলো বাঁধিঘর, নতুন স্বপ্ন এক ডানা। সত্যি, ভালোবাসার মানুষের অতিরিক্ত কেয়ারিং, অতিরিক্ত ভালোবাসাটা আমাদের কাছে একসময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যখন সে সেই ভালোবাসা আর তার কেয়ারগুলো দেখানো বন্ধ করে দেয়, তখন আমরা তাদেরকে অনেক মিস করতে থাকি এবং তখনই বুঝতে পারি তাদের ভালোবাসাটা। তাই কাউকে অবহেলা করবেন না। ভালোবাসাটাকে সময় মতো প্রাধান্য দিতে শিখেন, যেন হারিয়ে গেলে কাঁদতে না হয়।